এই যে মুখ্যমন্ত্রী যখন বলেন না পাহাড় হাসছে, উত্তরবঙ্গ হাসছে, তখন সেখানকার মানুষজনকে গিয়ে জিজ্ঞাসা করবে, জুতো নিয়ে তারা করবে। একটা ঢপের ওখানে একটা সেক্রেটারিয়েট করেছে, উত্তরকন্যা কোনো কাজও হয় না, কিছুই হয় না। এগুলো মুখ্যমন্ত্রী সম্পূর্ণটা হচ্ছে গিমিকের রাজনীতি। মুখ্যমন্ত্রী মাঝে মাঝে নর্থ বেঙ্গল ঘুরতে যান, পাহাড় টাহাড়ে ঘুরতে ভালোবাসেন, মাঝে মাঝে চলে যান সরকারি খরচে। আর একটা প্রশ্ন, এই যে উন্নয়নের প্রশ্ন থাকছে, চা বাগানের শ্রমিকদের নিয়ে বারংবার আপনারা কথা বলেছেন। 2019 এবং 21-এ বিজেপি সেখানে ভালো ফল করেছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। আমি বলছি কেন্দ্রে 10 বছর তো সরকার রয়েছে, তাহলে এই যে বিজেপির যারা এমএলএ রয়েছে বা এমপি রয়েছে, সমস্যা রাজ্য সরকার চালানো আর কেন্দ্রের সরকার চালানো তো এক না। এখন যদি রাজ্য সরকারের কোনো ক্ষমতা যদি কেন্দ্র খর্ব করে নেয়, তখন তো এরা ফেডারেল স্ট্রাকচার করে চিৎকার করবে। আমরা তো বারংবার বলছি, কেন্দ্রে যেমন আমাদের সরকার আছে, রাজ্যেও আমাদের সরকার হলে ডবল ইঞ্জিনের সরকার হলে, দেখুন অন্যান্য রাজ্যগুলোর ডেভেলপমেন্ট দেখুন। আজকে আসাম দেখুন কি ডেভেলপ করছে। আজকে অন্যান্য যেই সমস্ত রাজ্যে বিজেপির সরকার আছে এবং কেন্দ্রেও বিজেপির সরকার আছে, সেই সমস্ত রাজ্যগুলোর অগ্রগতি দেখুন। আমরা তাই জন্য মানুষকে বলছি যে আপনারা পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের বাম জমানার শাসন দেখেছেন, তার আগে কংগ্রেসের শাসন দেখেছেন, তৃণমূলের এই অপশাসন দেখলেন, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে আলটিমেটলি একটা ডবল ইঞ্জিনের সরকার হলে আলটিমেটলি উন্নয়ন হয় কি হয় না, এটা সমস্ত রাজনৈতিক দলদের যখন পরখ করে দেখেছেন, ভারতীয় জনতা পার্টিকে পরখ করে দেখতে পারলেই আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। দেয়ার ইজ আ ডিফারেন্স অ্যান্ড দেয়ার উইল বি আ ডিফারেন্স। মানে ডবল ইঞ্জিন সরকার আসলে উত্তরবঙ্গ সত্যিই হাসবে। দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ওই বালখিল্য কথাবার্তা বলতে তো অভ্যস্ত নই। আমরা উন্নয়নের পক্ষে, আমরা উত্তরবঙ্গে উন্নয়নের পক্ষে, আমরা উত্তরবঙ্গে একটা ভালো হাসপাতালের পক্ষে, আমরা উত্তরবঙ্গে ভালো এডুকেশনাল যাতে ইনস্টিটিউশন সেটআপ হয় তার পক্ষে, আমরা উত্তরবঙ্গে সার্বিকভাবে সেখানে যারা জনগণ রয়েছে তাদের যাতে জীবনযাত্রার মান উন্নয়ন হয়, আমরা তার পক্ষে। কিন্তু আমি বলছি সিপিএমের আমলে যে অবস্থা ছিল তার তুলনায় তো তৃণমূল কংগ্রেস সরকারে আসার পরে এই রাস্তাঘাট বলুন, কিচ্ছু হয়নি। ওই রাস্তাঘাট কিছু কয়েকটা জায়গায় হয়েছে, এছাড়া অন্য কিচ্ছু হয়নি। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অবস্থা সেই সময়তেও যা ছিল, হয়তো এখন রংচং করে একটুখানি পরিষ্কার হয়েছে, এর বাইরে কিচ্ছু হয়নি। এগুলো খুব বেসিক এমিনিটিস অফ লাইফ। ধরো আজকে আমাদের এখানে আমরা যারা কলকাতার সংলগ্ন জায়গায় থাকি, আমাদের একটা কোনো কিছু হলে, শরীর খারাপ টরীর খারাপ হলে, বড় কিছু হলে, আমাদের হাতের কাছে এসএসকেএম বলো বা অন্যান্য হসপিটালগুলো আছে যেখানে মোটামুটি ভালো চিকিৎসাগুলো হয়। পরিষেবার দিক থেকে তো সরকার একদম জঘন্য করে রেখে দিয়েছে বিষয়গুলোকে, কিন্তু মোটামুটি ভালো ডাক্তার আছে বলে সেই বিষয়গুলো হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে, এবং মানুষের কাছে অ্যাক্সেসেবল এই বিষয়গুলো, কিন্তু মানে প্রচুর ডিপার্টমেন্টস আছে, আছে, কিন্তু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অবস্থাটা হচ্ছে একটু ক্রিটিক্যাল কন্ডিশন হলে ওখান থেকে রেফার করে পাঠিয়ে দেয়। তা আমি বলছি, নর্থ বেঙ্গলের মানুষ তাদের প্রায় 12 ঘন্টা 14 ঘন্টা জার্নি করে কলকাতায় আসতে কেন হবে? এটা কি হাসার নমুনা? দাদা বিজেপিরই একাধিক নেতৃত্ব তারা বারংবারই উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের কথা বলেছে, কিন্তু আবার অনেকেই আছেন যারা অখণ্ড বলে দিলাম যে এটা আমাদের দলীয় স্ট্যান্ড নয়। সরকারিভাবে বাংলা বিভাজন করার আমরা কোনোভাবেই এর পক্ষপাতিত্ব নয়। তবে আমি এটা বলছি, এই কথাটা অনেকে রাগে, দুঃখে, অভিমানে, আবেগে এই কথাগুলো বলে ফেলে যে আমাদের এখানে কোনো কিচ্ছু নেই। নর্থ বেঙ্গলের আজকে যে অবস্থা, মানে কোনো কিছুই ভালো কিছু নেই। আলটিমেটলি সরকারি ফেসিলিটি যেইগুলো হওয়া উচিত সেগুলোর দিক থেকে সম্পূর্ণভাবে নর্থ বেঙ্গল ডিপ্রাইভ। এটা কেন হবে? আজকে দেখুন, কেন্দ্রীয় সরকারের কথা আপনি একটু আগে বলছিলেন, কেন্দ্রীয় সরকারের উদ্যোগেই নর্থ বেঙ্গলে একটা এইমস হওয়ার কথা চলছে। সেটা এখন রায়গঞ্জে হবে না শিলিগুড়িতে হবে, এই নিয়ে বাগডোগরার কাছাকাছি হবে, সেই হিসাবে এখন শিলিগুড়িতে হতে পারে বা রায়গঞ্জে, যেখানে হবে। এটা নিয়ে একটা খুব বড় ভূমিকা রেখেছিলেন আমাদের রায়গঞ্জের যিনি বর্তমান সাংসদ কার্তিক পাল, এবং অন্যান্য সবাই, রাজ্যের বিরোধী দলের নেতাও খুব ভূমিকা রেখেছেন। কিন্তু এটা তো কেন্দ্রীয় উদ্যোগ, রাজ্যের উদ্যোগে কি হচ্ছে? আমি বলছি আপনারা বারংবার উত্তরবঙ্গে যে চা শ্রমিকদের তাদের যে একদম ন্যূনতম তাদের যে মজুরি এবং শিক্ষা স্বাস্থ্য নিয়ে বারংবার আপনারা বরাবর কথা বলে এসেছেন। আমি বলছি কথা তো বলেছেন, কিন্তু যারা ওখানে সাংসদ রয়েছেন, যারা ওখানে বিধায়ক রয়েছেন, তারা কেন এটা নিয়ে কিছু দীর্ঘদিন ধরে চেষ্টা করে? মনোজ টিগ্গা নিজেই একজন চা শ্রমিক ছিল, তাই ও যন্ত্রণা দুর্দশাগুলো জানে। আর সরকার না আসতে পারলে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকে। এই সরকার তো ভদ্রলোকেদের সরকার নয় যে বিরোধীরা কোনো রিকোয়েস্ট করলো সেটা রাখবে। এরা নিজেদের রাজনীতির বাইরে কিচ্ছু বোঝে না। যেহেতু ওখানে বিজেপি সাংসদ জিতিয়েছে বলে গিয়ে খোঁজ নিয়ে দেখুন, ওখানে চা বাগানের শ্রমিকদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করবে না, এবং এটা ওদের ওখানকার নেতারা ঘোষিতভাবে বলে, মানে হয়তো টিভির সামনে বলবে না, কিন্তু কোনো কাজ নিয়ে গেলেই বলে আমাদের ভোট দিয়েছিস যে তোদের দেখবো। এইটা হচ্ছে অ্যাটিটিউড। তৃণমূলের নর্থ বেঙ্গলের ম্যাক্সিমাম নেতাদের অ্যাটিটিউডটা হচ্ছে, কেউ কোনো কাজকর্ম নিয়ে গেলে বলবো আমাদের ভোট দিয়েছিস তোদের দেখবো।
26-এ ভোট দিবি, তারপরে দেখবি। আমাদের প্রসঙ্গটা সেটা না, আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যতটুকুন যা করা সেটা আমরা করছি। যেমন তোমাকে আমি এইমসের কথা বললাম, নর্থ বেঙ্গলে করার কথা, এরকম বহু ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, সরকার না থাকলে সব কিছু করা যায় না। সরকার আসলে মানুষ বুঝতে পারবে যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হলে কী চেঞ্জেস আসতে পারে। আরেকটা বিষয় যাব দাদা, সেটা হলো যে এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে 7 তারিখ, তারপর থেকে সরকারি যে কলেজগুলো সেখানে এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। এটা নিয়ে ওবিসি নিয়ে মামলা তো চলছে। আমি বলছি যে এই ছাত্রছাত্রীরা তারা একেবারে দিশেহারা, কোথায় ভর্তি হবে, কবে থেকে ভর্তি প্রক্রিয়া চালু হবে। উল্টো দিকে বেসরকারি কলেজগুলোতে কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে। আমি বলছি এটা নিয়ে আপনারা প্রধান বিরোধী দল আপনারা বিজেপি এবং সেই সঙ্গে সিপিএম, কাউকে কোনো আমরা আন্দোলন বা প্রতিবাদটুকুনিও করতে দেখছি না। না, এটা খুব দুর্ভাগ্যের। এবং আমি বলছি এটা নিয়ে সরকার, আমি এটা নিয়ে গতকালকে এক জায়গায় কথা বলছিলাম, সরকার এই বিষয়টাতে ইচ্ছা করে এই বিষয়গুলো এই কারণে করছে, কারণ হচ্ছে এক তো হচ্ছে তৃণমূল ছাত্র নেতাদের এটা হচ্ছে কামাইয়ের সিজন। এই জলঘোলাটা না তৈরি হলে, আজকে যদি সিস্টেমটা ট্রান্সপারেন্ট থাকতো তাহলে তো নেতাদেরকে ধরতে হতো না। যতই অনলাইন আর ঢপের এইসবগুলো করে রাখুক না কেন, এই বিষয়টা পুরো সিস্টেম্যাটিক ওয়েতে এরা কুক্ষিগত করে রেখেছে তৃণমূল দলের নেতারা। এই একটা সকাল ছাত্র নেতারা দেখো গিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করে বসে আছে। দক্ষিণ কলকাতার তৃণমূলের যে ছাত্র যুব সভাপতি, সে করে হচ্ছে ক্লার্কের চাকরি। এদিকে কলকাতায়, অন্তত দক্ষিণ কলকাতায় 5-6টা জায়গায় তার বেনামে পরিবারের বিভিন্ন লোকের নামে ফ্ল্যাট সম্পত্তি করে রেখে দিয়েছে। এগুলো কোত্থেকে আসে? তো এই যে এই সিজনাল ব্যবসাটা, সেটা যেন ওদের আরও ভালো সুন্দর হয়, তাই জন্য এটা একটা অচলাবস্থা তৈরি করে রাখা। যত লোকের মধ্যে কনফিউশন ক্রিয়েট হবে তত তো দর বেশি উঠবে। এই বিষয়গুলো ওরা খুব ভালো করে জানে। তা আমি এটা গতকালকেই আমি এটা রাজ্যের বিরোধী দলনেতার দৃষ্টি আকর্ষণ করেছি, উনিও জানেন এই বিষয়টা। আমি দেখি এখন উনি হয়তো এটা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন এবং এটা নিয়ে কথাও বলবেন হয়তো। এটা নিয়ে বেসরকারি কলেজগুলোতে মানে একেবারে রেজাল্ট বেরোনোর আগে থেকেই তাদের সিট বুকিং কিন্তু হয়ে যাচ্ছে। এটাতে কারণ কি, সরকার তো খুব সুচারুভাবে এই সরকারি স্কুল কলেজগুলোকে দিনের পর দিন একটা বাজে পরিস্থিতি তৈরি করে এই বেসরকারি এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোকে রমরমা করার চেষ্টা করছে। তুমি কলেজ ছেড়ে দাও, স্কুলগুলোর অবস্থা দেখো। প্রাইমারি স্কুলগুলো একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে, বাংলা মিডিয়াম স্কুলগুলো একটার পর একটা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলগুলো একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষকের অভাবে, পরিকাঠামোর অভাবে বাচ্চা কাচ্চারা যাচ্ছে না। এই করতে গিয়ে কী হচ্ছে, বেসরকারি স্কুলগুলো ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে। সেখানে রোজগার বেশি আছে, সেই রোজগার থেকে কাটমানি আছে। তো আলটিমেটলি এটা খুব প্রি প্ল্যান্ড ওয়েতে এটা সিপিএমও করেছে। সিপিএমের নেতারা শুধু এই কথাটা বলে যেত, তারা শুধু বলতো ওই মাতৃভাষা, মাতৃদুগ্ধ এই সমস্ত করে একটা গোটা জেনারেশন শেষ করেছে। ইংরেজিটাই শিখতে দেয়নি। এই সমস্ত করে গিয়ে আলটিমেটলি কিন্তু ওদের আবার নেতাদের ছেলেমেয়েরা সব গিয়ে আবার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো। মোহাম্মদ সেলিমের ছেলে কিন্তু কোনো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো বাংলা মিডিয়াম স্কুলে পড়েনি। অন্যান্য সিপিএমের বড় বড় নেতাদের কোনো ছেলেমেয়েরা কিন্তু কোনো বাংলা মিডিয়াম স্কুলে পড়েনি। সবাই ভালো ভালো স্কুলে পড়েছে, সবাই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে। তো ওদের সেম একই জিনিস, তৃণমূল আর কি ওদের চপ্পলে পাটা গুলিয়েছে, এই তফাৎ। ক্ষমতায় যারাই থাকুক না কেন, সেটা তৃণমূল, সিপিএম বা বিজেপি, কেউ কি কারোর মানে ক্ষমতায় থাকার বা নেতা নেতৃত্ব, তারা কি কখনো তাদের ছেলেমেয়েদেরকে সরকারি স্কুলে পাঠায়? পরিকাঠামো যদি থাকে তাহলে সেই জিনিসটা করা যেতে পারে, কিন্তু পরিকাঠামো, আমি আবারও বলছি, উদাহরণ কি করে বলবো? এখানে পরিকাঠামো নিয়ে তো উদাহরণ করতে গিয়ে আসবে। পরিকাঠামো থাকলে তো উদাহরণের প্রশ্ন আসবে, পরিকাঠামো না থাকলে তো উদাহরণের প্রশ্ন আসবে না। পরিকাঠামো যদি থাকে অবশ্যই তার উদাহরণ নিশ্চয়ই থাকবে, কিন্তু পরিকাঠামো যদি না থাকে তার তো উদাহরণ থাকবে না। আমি যতদূর জানি সুকান্তবাবুর মেয়ে, বিজেপি রাজ্য সভাপতির যারা কন্যারা যারা রয়েছেন, তারা সবাই বাংলা মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তারা পড়াশোনা করেছে। তো এটার মধ্যে তো ভুল কিছু নেই, কিন্তু কথাটা হচ্ছে পরিকাঠামোর জায়গাটা। আমাদের বহু ভালো ভালো ছেলেমেয়েরা বাংলা মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বহু ব্রিলিয়েন্ট ছেলেমেয়েরা আসে, কিন্তু সরকার যদি এই পরিকাঠামোগুলোকে ঠিকঠাক না করে, সব গরিব বাড়ির ছেলেমেয়েদের বা পরিবারের পক্ষে তো সম্ভব নয় বড় বড় ইংলিশ মিডিয়াম, আইসিএসসি, সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ভর্তি করানো। তার সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয়। এডুকেশন, হেলথ এগুলো হচ্ছে সরকারের দায়িত্ব প্রোভাইড করা। এই যে আমরা যারা ট্যাক্স পেয়ার, সরকারকে যারা ট্যাক্স দিই, কেন দিই? চুরি চচ্চুরি করে খাওয়ার জন্য দিই না। আমরা এই বেসিক এমিনিটিসগুলো যাতে দেশের মানুষের কাছে থাকে, আমাদের যাতে রাস্তাঘাট ঠিকঠাক হয়, এই বেসিক এমিনিটিসগুলো ঠিকঠাক হয়, এই ফান্ডামেন্টাল জায়গাগুলোতেই আজকে তো গোড়ায় গণ্ডগোল। কেউ সরকারে আসলে ভাবছে এই পয়সাগুলো সব আমার বাপচোদ্দ পুরুষের পয়সা, যেমন ইচ্ছা খরচা করবো, এই ভাতা দেবো, ওকে এই দেবো, ওই সেই দেবো, ওকে যা খুশি হবে দিয়ে দেবো, কিন্তু বেসিক এমিনিটিসগুলোর জায়গায় লবডঙ্কা।
সমস্যাটা এই জায়গাটা।